আপনি যেই দেশে মানুষ যেমন, আপনি সেটার বাইরে যাবেন কেমনে? অর্থনৈতিক খাতের সংস্কারের ভবিষ্যৎ কি দেখেন? আমি তো 43,850 কোটি নেওয়ার পরে আবার সেটা 47,000 কোটির উপরে হয়েছে। ইটে এক মন্ত্রী বলছে না, এবার মন্ত্রী একটা বলছে না যে ইনকিলাব জিন্দাবাদ চলবে না, হ্যাঁ জিন্দাবাদ ইনকিলাব এগুলা বাইরের শব্দ, এটা চলবে না। নাম যেটা ছিল সুপ্পু থাকতো, রাষ্ট্রপতি সুপ্পু হইলে গুনার কিছু ছিল না। আগে বলে না, এখন বলতেছেন, এটা উনি ভালো বুঝেন কতটা সত্য কতটা মিথ্যা। আমি এগুলা গ্রহণ করব না। আগে তাকে নিয়ে অনেক কিছু কথাবার্তা ছিল, যুবরাজ, তারপরে হাওয়া ভবনের রোল, খোয়াব টোয়াব সেগুলা। তো আমি বললাম যে ওনার নোবেল প্রাইজের উপর ট্যাক্স হবে না, শুধু নর্মাল ব্যাংকিং চ্যানেলে আসলেই হবে। এই কথা আমি বিশ্বাস করতে পারি না। কি চাপ তাদের! ইনু সাহেব নিজে আমার কাছে যাওয়া বাকি রাখল যে না আপনি এটা লিখিত দিয়ে দেন, আমি এটা লাগবে না। পরে নোবেল কমিটির থেকে পর্যন্ত আমাকে টেবিল করাইছে ওদিক থেকে, সেখান থেকে যে এটার উপর ট্যাক্স। আর এর কী আজগুবি বিয়া! তো মানি লেবার না হইলে এটা নিয়ে তো ইয়েকে শেষে বিরক্ত হইয়া ওনার যে লোক বেশি চাপাচাপি করছে একজন আসছে, এখন তো চেয়ারও আর মনে নাই, অনেক আগে। আমি বললাম যে শুনেন, আপনি যদি জিতে পারেন ইনু সাহেবরে বললেন আমি বদিউরম যদি নোবেল পাইতাম তাহলে এমনি খুশি হয়ে ট্যাক্স দিয়ে দিতাম। হাত তো দুইটা খালি নিয়ে যাবে। এত সম্পদ ট্রাস্টে দেখ যাইতে হোক, এত লোভের কি আছে? একটু অস্থির করে ফেলাইলো নোবেল মানির উপরে ট্যাক্স হবে কি হবে না। তখন আমি টের পেয়েছি, ও বাবা এটা কী জিনিস। যে জন্য আমি একমাত্র ব্যক্তি তার পাশে বসেও তার সাথে ছবি উঠাই নাই। ছবি উঠাইতে এসে চলে গেছি, বিয়ের এক টেবিলে বসাইতে চাইলেও বসি নাই, অন্য সবাই উঠায়। আমার এত প্রিয়তা নাই। এই জায়গাটা যদি সই থাকে, লোভ না থাকে, তাহলে আপনি মানুষ চিনবেন। যে যাই করুক মানুষ চিনতে কষ্ট হবে না। আপনি বর্তমান সরকারের মন্ত্রীদের কথা বলছিলেন, যে নানান রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের আমলে যে গল্পগুলো আপনার মাথায় আছে, যত রকম মানুষ দেখেছেন, তার বিবেচনায় এই সরকারের এই যে শুরুর কয়দিন কিভাবে প্রত্যাশা করছেন যে সামনের দিনগুলো কিভাবে চলবে? ধরেন আমলাতন্ত্রের দলীয়করণ থেকে শুরু করে নানান রকম বেফাঁস মন্তব্য যেটাকে আমরা বলি, সেই মন্তব্য করা থেকে শুরু করে। আমি একই প্রশ্ন আমাকে আরেকজন করছিল এক টিভিতে। আমি বললাম যে 4 থেকে 6টা মাস একটু অপেক্ষা করতে হবে। তবে চুক্তিভিত্তিক নিয়োগ শুরু হয়েছে, কেমন এটা কতটুকু সীমিত থাকবে আল্লাহ মালুম। এটা খারাপ লক্ষণ। দলীয় খারাপ লোক পর্যন্ত নিয়োগ পেয়েছে, এবং এক উপদেষ্টা নিয়ে তো বাইরে প্রচুর, আমাকে সবাই টেলিফোন করে ভয় বলে না যে ভালো মেধা আছে, ঠিক আছে, মেধা থাকলে যে সব নীতি হবে তা নয়। তো এটা কতটুকু হয় দেখা যাবে। তারেক রহমানের একটা ক্যারিজমেটিক রোল, আমি আরেক টিভিতে বলছিলাম যে ইফ হি বিকামস মোর ফাদার লাইক দেন মাদার লাইক, দেন হি উইল বি সাকসেসফুল। বাপের নিয়ম নীতি যদি বেশি অনুসরণ করে, বাপের বলতে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে, ওই আগের ফাল্টা যে তার আমলে অনেক হয়ে কত মানুষ মেরে ফেললে সেগুলা না, ইন্ডেমনিটি সেই অংশগুলো বাদ দিয়ে, কেমন সূর্য সন্তানদের ইন্ডেমনিটি দেয়া বঙ্গবন্ধু তার, সেগুলা বাদ দিয়ে প্রশাসক হিসাবে, রাষ্ট্রপতি হিসাবে উনি যেভাবে চালিয়েছেন, যে অস্ট্রেলিয়ারিটি মেনটেন করছেন, সেটা তারেক রহমানের মধ্যে কিছু দেখা যাচ্ছে। সময়ানুবর্তিতা তার মধ্যে এখনও দেখা যাচ্ছে। পরের দিকে আগে তাকে নিয়ে অনেক কিছু কথাবার্তা ছিল, যুবরাজ, তারপরে হাওয়া ভবনের রোল, খোয়াব টোয়াব সেগুলা। এখন অনেক বছর বিদেশে থাকার পরে, 16-17 বছর, আমি মনে করি হি ইজ এ চেঞ্জড তারেক রহমান না। তো উনি যদি এটা ধরে রাখেন, কিন্তু প্রথম লক্ষণটা অনেক মন্ত্রী দিয়ে মন্ত্রিসভা, এমনি 50 জন, আরও 10 উপদেষ্টা, এইটা আমার ভালো ঠেকেনি। আমার ক্যালকুলেশন ছিল প্রথম একটা ছোট হবে, অস্ট্রিয়ারিটিতে আসবে। তো একটা কথা ভালো বলেছেন যে তার এমপিরা তারা শুল্কমুক্তি গাড়ি নেবেন না, শুল্কমুক্ত গাড়ি নেবেন না, সরকারি প্লট নেবেন না। এটা নিয়ে বিতর্ক আছে যে তার মায়ের আমলে তো বিএনপি পল্লী নাম হয়েছে, অনেক প্লট দিচ্ছ, পরে এগুলো টাকা ফেরত দিয়ে অনেকে টাকাও ফেরত নিয়েছেন, হাসিনা সরকার সে ক্যান্সেল করার পরে। এটা পরে বোঝা যাবে। আপাতত এই লক্ষণগুলো ভালো। আর হুট করে কথা বলা ঠিক না। আমরা 4 থেকে 6 মাস দেখি ওনার নেতৃত্ব ভালো। অন্য মন্ত্রীরা যেগুলো বলতেছে একটু বাজে কথা বলা শুরু হচ্ছে। যেমন
সংস্কার বিষয়ক স্বাক্ষর নিয়ে সালাউদ্দিন সাহেব একটা ব্যাখ্যা দিয়েছেন অলরেডি শপথের আগে। এটা আমার পছন্দ হয়েছে যে ধারণ করলে সেই ফর্মটা আমরা আনলে তখন দেখব। আর এই ব্যাপারেও আমার ব্যক্তিগত মতামত হল, এমপিরা যদি এখন সংসদ অধিবেশনে ইউনূস সাহেবের আমলের 133 না কত 133 না কটা আছে, এইগুলো যদি রেটিফাই না করে তাহলে কি হবে? ডেট। পার্লামেন্ট যদি রেটিফাই না করে কোনো অর্ডিন্যান্সের কোনো ভ্যালু নাই। এবার বলা হয় যে সংস্কার বিষয়ক একটা রাষ্ট্রপতির আদেশ। রাষ্ট্রপতির আদেশের লিগ্যাল বেসিস কি? রাষ্ট্রপতির আদেশ যেটা দিয়েছে সংস্কার বিষয়ক নিয়ে, এই আদেশের আইনগত ভিত্তি কী? যারা এই কমিশনের মধ্যে ছিল বা এই অমিশনের মধ্যে ছিল, তারা যতই বলে এটা ওই সংবিধানের মতো হয় না। আপনি ওই 1 চিমটি লবণ 1 চিমটি গুড় এটা দিয়ে গুড়টা স্যালাইন বানাবেন, সেটা হইতে পারে, কিন্তু কনস্টিটিউশনাল প্রভিশনের বাইরে গিয়ে পার্লামেন্ট যদি পাস না করে এই সংবিধান সংস্কারের যে দলিল, এটাও চলে যেতে পারে। ভাই দিচ্ছেন একটু বলছে না যে আগে তো আপনার স্বাক্ষর করলেন, তো স্বাক্ষর করছি কি জন্য? তখন স্বাক্ষর না করলে বলতো এটা বিরোধী। কারণ রাজনৈতিক ওই যে ওয়ার, লাভ, বিজনেস অ্যান্ড পলিটিক্স, দেয়ার ইজ নো ইথিক্স, ক্ষমতা আসার জন্য লেগে থাকতে হয়। তারেক রহমান সাহেব বিএনপির থেকে খলিলের বিরুদ্ধে করছে না, তার পদত্যাগ চাইছিল না, কিন্তু ইউনূস সরকার এই খলিলকে দিয়ে লন্ডন বৈঠকে তারেক রহমান সাহেবের ললিপপ ধরাই দিল। ওই ললিপপ ধরাইয়া আপোষে নির্বাচনের একটা ফ্যাক্ট করলো। সেই খলিল এখন কোথায় আসছে? পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্রমন্ত্রী। আগে ওখানে নিরাপত্তা উপদেষ্টা ছিল, মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী। কিভাবে, কে পুশ করেছে, কার ব্যাকিংয়ে আসছে, কেন আসছে, কার সাথে? এখন যার নয়নে যারে লাগছে রে ভালো, কিন্তু আমার তাজ্জব লাগে বিএনপি, অর্থাৎ আমার ভাষায় বাংলা ভাষায় বাজাদের কি একটা পররাষ্ট্রমন্ত্রী দেওয়ার মতো লোক ছিল না? অবশ্যই ছিল। হোয়াই? কি ইউনূসের রিপ্রেজেন্টেটিভ হিসেবে রাখা হয়েছে? না গোপন কোনো আঁতাত আছে? ওই না অন্যেরা বলে যে ভারত আমেরিকা দুইটাকে খুশি করার জন্য? আই ডোন্ট নো। সবার আগে বাংলাদেশ হইলে আর এত খুশির কি থাকবে? পররাষ্ট্রনীতি তো আমাদের সবার সাথে ভালো বন্ধুত্ব সহ থাকবে। এই দুইটা নিয়ে প্রশ্ন আছে। একটা উপদেষ্টা, আমলা উপদেষ্টা নিয়ে বাইরে সমালোচনা আছে প্রচুর, লোকজন বলে। আর খলিল সাহেবকে ফরেন মিনিস্টার করা নিয়েও একটা প্রশ্ন সবার মধ্যে ঘুরপাক খাচ্ছে। যিনি নিয়েছেন তারা ভালো বুঝেন, কারণ রাজনীতিতে অনেক কূটকৌশল থাকে যেটা আমরা হয়তো বুঝি না, তাদের পলিসি থাকতে পারে। একটু আপনার নিজের ট্রেডে আসি। বর্তমানে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, গত 1.5 বছরে অর্থনীতির নানান রকম সমালোচনা আমরা শুনেছি। যদিও রিজার্ভ বেড়েছে, এফডিআই অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেছে অনেক এসেছে, কিন্তু স্ট্যাটিস্টিক্স আবার তা বলে না। এই মুহূর্তে যে অবস্থায় আছে বাংলাদেশের অর্থনীতি, সেইখানে এনবিআর এর দায়িত্ব কেমন দেখেন? অর্থনৈতিক খাতের সংস্কারের ভবিষ্যৎ কি দেখেন? আমার ট্রেড না, অর্থনীতি তো আমার ট্রেড না। আমার ট্রেড হইল সিভিল। না, মানে আপনি যেহেতু একটা এনবিআর এর সাবেক চেয়ারম্যান হিসেবে আপনার পরিচিতিটা সবচেয়ে বেশি আর কি। অর্থনীতিতে প্রথম এক কথা হইল আপনার অর্থনীতি বাংলাদেশে। আমাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে জিডিপি ডাবল করা সম্ভব কিনা। আমি বলছি সম্ভব। টাকা আছে, আপনি হকালালি যার কাছে যত টাকা পান আদায় করতে পারবেন কিনা, সরকার প্রধান নির্দেশ দিবেন কিনা যে আমার পই করে ট্যাক্স থেকে শুরু করে আমার সমস্ত মন্ত্রী, উপদেষ্টা, এমপি এবং আমার পার্টির সবার ট্যাক্স নিয়মমাফিক যা আছে আদায় করবা, এবং আদায় করতে গেলে এটা আমার লোক তোমার লোক বাধা দেবে কিনা। আমি সেই সময় করেছি, সেই জন্য আমার উপর অনেকেই অসন্তুষ্ট, বিশেষ করে বাজাদের লোকজন। কারণ বাজাদের বেগম খালেদা জিয়ার অপ্রদর্শিত অর্থ নেওয়া হয়েছে, সাইফুর রহমানের নেওয়া হয়েছে, মওদুদের নেওয়া হয়েছে, এইগুলা তারা অসন্তুষ্ট আমার উপর থাকতেই পারে। সেগুলোর খেসারত আমার উপর কী আসে আমি জানি না। সোজা ট্যাক্সের বেলায় কোনো খাতির থাকবে না। যে ইনকাম ট্যাক্স এবং অন্যান্য যে কর রাজস্ব বোর্ড আদায় করে, সেখানে পরিপূর্ণভাবে কঠোর নির্দেশ থাকবে যে আইন মাফিক কাউকে হয়রানি করা যাবে না, আইন মাফিক আদায় হোক। তাহলে দেখবেন যে রেভিনিউ বেসে যাবে। আমি তো সামান্য ছোট্ট অল্প কয় মাস ছিলাম, মাত্র 36,000 কোটি টাকা ছিল এনবিআরের তখনকার, সব মিলাইয়া ইনকাম ট্যাক্স, কাস্টমস এবং ব্যাট মিডিয়ে। আমি 43,850 কোটি টাকার টার্গেট নিয়েছিলাম। এটুক নেওয়ার পরে আমাদের উপর দুইটা মাতব্বর থাকে বাইরের,
একটা কি বলে ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক না, বিশ্ব ব্যাংক, একটা IMF, আর একটা IMF। হ্যাঁ, আইএমএফটাকে তো এটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আর আমি এটা IMF বললাম আই এম ফুল। হ্যাঁ, IMF মানে আই এম ফুল। এই দুইটা ফাও মাতব্বরী সংস্থার মাতব্বরীর জন্য আপনি যদি বেশি গেরাকলে পড়ে যান, আমাদের এখানে অনেক আতেল আছে, অনেক দালাল আছে, তারা সবসময় এগুলার লেজুর ভিত্তি করে বাইরের থেকে থাকা এখানে আসে, আইসে আবার এখানে বড় বড় পদেও হয়, বাইরে এদের দালালি করে, এদের কাজ করে, পরে এই দেশে এসে কেউ সরকারের কিছু একটা হয়ে যায়, কেউ মন্ত্রী হয়ে যায়, এরকমও হয় আর কি। তো এইগুলার কথা না শুনে নিজস্ব পদ্ধতিতে নিজেদেরগুলা যদি আপনি করেন, তাহলে নিজের ট্যাক্স আদায় করেন, প্রচুর হবে, প্রচুর হবে। শক্তভাবে আপনি চান কি না যে আমার বন্ধুর ব্যবসা প্রতিষ্ঠান কোনো খাতির করবেন কি না, যদি না করেন ইন টোটো একটা ড্রাইভ দেন। আমি একটু জরিপ করতে চেয়েছিলাম, তারপরে তাও তো দেয় নাই। এই ফখরুদ্দিনের সরকার একটা অরাজনৈতিক সরকার ছিল বলে তাও তো জরিপ করতে দেয়নি। আপনি ঘরে ঘরে হাউস টু হাউস সার্ভে করেন না, দেখবেন যে প্রচুর লোক ট্যাক্সের উপযুক্ত কিন্তু ইনকাম নেই। আর এনবিআরের যে লোক দিবেন তাকে ডেইলি ভিত্তিতে যদি চাকরি না করে, সেরকম কঠিন না হয়, তাহলে তো পারবে না। চুক্তির জন্য আমাদের এক এনবিআর চেয়ারম্যান প্রায় তো চুক্তিতে থাকে। ওমা, চুক্তি কেন পায় গো? কি কাজ ভালো করে দেখি চুক্তি পায়, না সরকারের তোষামত করে দেখি চুক্তি পায়? দেয়ার লাইজ দ্য ডিফারেন্স। ভালো কাজের চুক্তি গভর্নমেন্টের নিয়ম হলো শুধু টেকনিক্যাল গ্রুপ, যেখানে নন টেকনিক্যাল লোক নয়, টেকনিক্যাল লোক, ইঞ্জিনের মধ্যে কোন নাল বল্টু শেষ হইল, কোনটা স্পার্ক প্লাগ বেশ কম হইল, এই জাতীয় টেকনিক্যাল লোক যদি না পাওয়া যায়, ওই রকম পদে বলা আছে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে। তারপরও বলা আছে ওই চুক্তি দেওয়ার আগে এই টেকনিক্যাল লোক গড়ে তোলার চেষ্টা করা হয়েছে কি না সেটাও লিখতে হবে, যে হ্যাঁ চেষ্টা করেও পারা যায় নাই, সরকারের বিধান। তারপরে আপনি চুক্তি দিবেন, যদু মধু রামশ্যাম, সেক্রেটারি যে কোনো চালাতে পারে, ক্যাবিনেট সেক্রেটারি যে কোনো চালাতে পারে, এই জাতীয় লোক সব চুক্তি দিবেন। নিয়ম যেটা করবেন সে নিয়ম মানেন, চুক্তিবাদ। কিন্তু যে রাজস্বের জন্য আপনি চুক্তিতে লোক বেশি দিবেন, রাজস্ব বেশি আদায় হবে, ঠিক নয়। আপনি পারফরমেন্স বেস দেখবেন, টার্গেটে কে কত করলো, আগে টিআইএন কত ছিল, এখন কত হইল, টিআইএনের আগে কত আয় করতে পারছে, এখন কত হলো। আমি তো 43,850 কোটি নেওয়ার পরে আবার সেটা 47,000 কোটির উপরে হয়েছে। ইট ম্যাটার্স হু ইজ ইন দ্য চেয়ার। কিন্তু এনবিআর এর যে চর্চা, যে প্র্যাকটিস আমরা দেখি, তাতে এটা কতটা সম্ভব রাজনৈতিক সরকারের আমলেও? এমনকি আপনি একবার বলেছিলেন যে এনবিআর চেয়ারম্যান চাইলে নাকি বাঘের দুধও ম্যানেজ হয়ে যায়। আমাকে বলা হয়েছিল, এনবিআরের এক মেম্বারই বলছিলেন, বলে স্যার এনবিআরের চেয়ারম্যান চাইলে বাঘের দুধও হাজির হয়ে যায়। আসলে তা এনবিআরে কী ছিল আমি দেখছি না। এনবিআরের চেয়ারম্যান ফাও কোম্পানির মোবাইল ব্যবহার করছে না, গিফট হিসেবে দিয়েছে, মানে বিল হয় না। তো আমি গিয়ে দেখলাম যে ওরে বাবা, এটার বিল এত হাজার হাজার টাকা কেমনি আসলো। আমি হিসাব করলাম 24 ঘন্টায় কত সেকেন্ড কত মিনিট হয়, মোবাইলের মিনিটে কত টাকা করে আসে, এটা দিয়ে গুণ করলে তার থেকে এত বেশি কীভাবে হয়? বলে যে এটা ওভারসিজ কলও করা যায় ফ্রি। তাহলে এনবিআরের চেয়ারম্যানের সাথে মোবাইল কোম্পানির কি দুস্তি, তারে গিফট হিসেবে ফ্রি দিল। আচ্ছা, সৌজন্য কয়জন সেক্রেটারি দে রে, কেন দে? আমি ফেরত দিয়ে দিলাম, এরা অসন্তুষ্ট হইল। আপনি শুনলে তো হাসবেন, পানি, ওই যে পান করে যে পানি আসে ফ্রি। বললাম কি আমার চেয়ারম্যানের রুমে দে না অন্যেরও দে? বলে যে সব সাহেবরে দে, এখনও নাকি আবার চালু হয়েছে। ও বাবা, পানি ফ্রি দে কেন? ওদের কাছে কি আমার বোন বিয়ে দিছে না ওদের বোনও আমার কাছে বিয়ে দিছে? আমাকে বেতন দে না সরকার, তো ফ্রি পানি কেন খাবে? সৌজন্য। আরে সৌজন্য কেন খায়? এই সৌজন্যটাও কিছু কিছু সৌজন্য ঘুষের সামিল, এটা সৌজন্য না, অন্য জায়গায় দিতেছে নাকি ফ্রি, তাহলে একটা মতলব আছে। তো এই ছোট্ট জিনিসগুলো যে আপনি খেয়াল করেন, তাহলে বুঝবেন সোরে ভরপুর। আপনি ধরতে চাইলে সবগুলো ধরেন, নিয়ম মাফিক করেন, হকালালি হবে, দেখবেন যে ঠিক হয়ে যাবে। এখন এটা মাথার থেকে পছন্দ হয়তো মাস্টসহ রাজনৈতিক নেতৃত্ব যদি চোর হয়, যদি ডাকাত হয়, যদি হারমাদ হয়, যদি কথার ফুলমালা দিয়ে এটা সব পার করে দেয়, জায়েজ করে ফেলে, তাহলে নিচের দিকে করবে। আমি যখন দেখব যে আমার মিনিস্টার 2 নম্বরই করতেছে, আমাকে কাজে লাগাইতে চাচ্ছে, তো আমি একটু হাত দেব না? কৌটিল্যের অর্থশাস্ত্রের মধ্যে আছে না, ময়রা টয়রা করলে কি একটা সুযোগ পাইলে দেবে না?
হ্যাঁ, জমিদার খাজনা নেবে না, আমি উঠাতে গেলে একটু নেবে না, কলাটা মূলাটা একটা কিছু নিতে যাবে। সো ইট ডিপেন্ডস অন। এই যে তারেক সাহেব অফিসে ঠিক টাইমে চলে গেছে, খোঁজ নিলেন, ঠিক জিয়াউর রহমান সাহেব এরকম করতেন, 10 মিনিট পরে ঢুকছে। আমি কত মিথ্যা কথা বলছি মন্ত্রীদের বানানোর জন্য। ব্রিগেডিয়ার জেনারেল সাদেকুর রহমান ছিলেন MSP, তো মন্ত্রীদের দিতে গেছে, জিয়াউর রহমান সাহেব তো ধরে ফেলবে। তো ব্রিগেডিয়ার সাহেব MSP সাহেব আমার বলতে যে তুমি ছোটো মানুষ, তুমি মিথ্যা বললে গুনাহ হবে না, কিন্তু মন্ত্রী তো বাঁচা যাবে। তো আমি প্রেসিডেন্ট জিয়ার কাছে মিথ্যা বলতাম যে স্যার ওই যে ক্যাবিনেট সেক্রেটারি কেরামত আলী সাহেবকে টেলিফোন পায় নাই, উনি আমাকে টেলিফোনে বলছেন ওনার একটু শরীর খারাপ, আসতে একটু দেরি হবে, ওনার সর্দি পড়তেছে বিষয়। তা আমি মিথ্যা বলতাম, আমার তো শিখাই দিল MSP সাহেব যে তুমি ছোটো মানুষ। তো এখন এই মিথ্যা শিখানোটা আমাকে কেন হয়েছে? ওনাকে বাঁচানোর জন্য, কারণ উনি মিটিংয়ে দেরিতে আসছে। তো এই মিথ্যা আমাকে শিখাইলো, আমি তো ভয় বলছি মন্ত্রী বাঁচা যাক। তো এই চর্চাটা যদি না হয়, আমি খাবো না তখন বলতে পারবো অন্য কেউ খেতে দেব না। আমি খাবো তাহলে গুড় খাওয়া নিজে বন্ধ না করে বাচ্চাকে নিষেধ করা যাবে না। একটা শেষ প্রসঙ্গে আসি। আজকে আমরা যখন কথা বলছি 23 ফেব্রুয়ারি, তা সেদিন সকালে দৈনিক কালের কণ্ঠে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একটা ইন্টারভিউ দিয়েছেন এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নানান রকম সমালোচনা করেছেন, বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সংবিধান মানেননি, তাকে একাধিকবার অসাংবিধানিক উপায়ে উপড়ে ফেলার চেষ্টা হয়েছে, বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং সশস্ত্র বাহিনী তাকে সমর্থন জুগিয়েছে। 1.5 বছর পর রাষ্ট্রপতির মুখে এই কথাগুলো কি এক ধরনের কালের কণ্ঠের ভাষায় যদি বলি প্রাসাদবন্দী রাষ্ট্রপতির জবানবন্দি হিসেবে দেখবেন, নাকি রাষ্ট্রপতি এটা কি ফ্যাব্রিকেশনের এক ধরনের সন্দেহ জাগবে? কি ভাববে এই বার্তা আসলে জনগণের কাছে কি হিসাবে যাবে? আমি আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কথা বলছেন তো, তার অরিজিনাল নামে কিন্তু চুপ্পু আছে, এটা জানেন তো? উনি যখন দুদকে ছিলেন তখন চুপ্পু ছিল, উনি যখন পত্রিকায় লিখতেন তখন চুপ্পু ছিল। তো আমি এটার উপরে আমার একটা লেখাতে লিখলামও যে রাষ্ট্রপতি হয়ে যদি কেউ নিজের নামের অংশ বাদ দিয়ে দেয়, আব্দুল হামিদ অ্যাডভোকেট লিখত সংসদে, যখন স্পিকার ছিলেন তখনও আব্দুল হামিদ অ্যাডভোকেট, নিজে সব কিছুতে গর্বেশ আব্দুল হামিদ অ্যাডভোকেট, প্রেসিডেন্ট হওয়ার উনি অ্যাডভোকেট লিখতেন না। তো ইনিও প্রেসিডেন্ট হওয়ার চুপ্পু বাদ দিয়েছেন যে তার নিজস্বত্ব অরিজিনাল নাম যুগে যুগে চলে আসা নামের বদলায় বাদ দিয়ে তার নিজস্বত্ব এবং তার বৈশিষ্ট্য নিয়ে কিছু প্রশ্ন থাকবে। নাম যেটা ছিল চুপ্পু থাকতো, রাষ্ট্রপতি চুপ্পু হইলে গুনার কিছু ছিল না। আগে বলে নাই, এখন বলতেছেন, এটা উনি ভালো বুঝেন কতটা সত্য কতটা মিথ্যা। আমি এগুলা গ্রহণ করব না, কারণ সময়ে এখন আর্মিরা সহায়তা করছে, তো আর্মিদেরকে তো ভয় অনেকেই করে, অনেকেই করবে, কারণ পান থেকে চুন কষলে যদি ডান্ডা দিয়ে পিটায় যদি এসে যায়, কারণ তারা এখনও ডিসিপ্লিন, তারা এখনও ফোর্স। কেমন এখন বলা হয়েছিল আমাকে অনেকে জিজ্ঞেস করছে ওয়াকারুজ্জামান ক্ষমতায় আসে নাই কেন এবার? আমি বললাম যে আসে নাই, কয়েকটা কারণ ছিল, কারণ তাদের উপর কয়েকটা দাগ পড়ে গেছে। তো তারা বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করছে, কতিপয় বিপদগামী বলা হইল তারা প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করছে, কতিপয় বিপদগামী হইল তারা বন্দুকের নলে ৭ নির্বাচিত প্রেসিডেন্টকে সরাইছে, এই যে হোমো এরশাদের সময়। তাহলে কতিপয় হইল 2007-এ সমর্থিত আর অসমর্থিত যাই বলুক আসছে মইনিউরা, তারা 3 উদ্দিনের সরকারে মেইন উদ্দিন তো ছিল মঈনুদ্দিন, মাসুদ উদ্দিন, ওই 2 জন। মাসুদ উদ্দিনের সাথে আওয়ামী লীগের শেখ হাসিনাদের কত ফেয়ার ছিল বুঝেন না? ওই অস্ট্রেলিয়াতে বছরকে বছর তারে কন্ট্রাক্ট দিয়ে রাখতেছে রাষ্ট্রদূত হিসাবে, হাই কমিশনার হিসাবে, আবার দেশে আসার পরে ফেনী 3-এর মধ্যে তারা MP বানায় ফেলতেছে। তো এই জাতীয় মিল মহব্বত যদি এখনও থাকে, তাহলে চুপ্পু সাহেব আবার কোনো মিল মহব্বতের জন্য বলতেছে কি না কোনো বর্ষা আমি জানি না। আমি তার এই জাতীয় বক্তব্য এখন গ্রহণই করব না, পরিষ্কার। আপনি আপনার বিভিন্ন লেখায়ও লেখেন, আজকেও বেশ কয়েকবার বলেছেন আওয়ামী লীগকে আলী, বিএনপিকে বাজাদ, মানে এগুলো কি স্যাটায়ার করে বলেন নাকি না করেন? এটা আমি বাংলা পছন্দ করি। তো ওই যে এক মন্ত্রী বলছে না, এবার মন্ত্রী একটা বলছে না যে ইনকিলাব জিন্দাবাদ চলবে না, হ্যাঁ জিন্দাবাদ ইনকিলাব এগুলা বাইরের শব্দ, এটা চলবে না। নিজেদের তো এরা আবার পাল্টা দিল না, যাদেরকে এরকম বললো তারা পাল্টা দিল না, ও বাংলাদেশ জিন্দাবাদ চলবে, ইনকিলাব জিন্দাবাদ চলবে না। না,
আমি বাংলা করেছি, এটা এখন না, বহু আগের থেকে। আওয়ামী লীগ সংক্ষেপে বাংলাতে হলো আলী, বাজাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এরা বিএনপি কয়। আরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেমনি হয়? বিএনপি তো হলো বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সংক্ষিপ্ত। এখান দিয়ে বাংলা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর এটারে বাংলা ব্যাকেটের সঙ্গে বলবেন বিএনপি। এটা হয় নাকি? ওই আবার আমাদের এরাও করছে, এই যে এখন যে একটা দল হইল না, আকবরের বৈরম খাঁর আন্ডারে করলো, ইউনুস সাহেবের লালিত দল একটা, কি জানা পাইল না এরা? মানে আপনি কি এনসিপির কথা বলছেন? জি, ওরা ওই জাতীয় নাগরিক পার্টি, আগে জাতীয় পরে পার্টি, ওটা তো এর সাথে জাতীয় পার্টি, মাঝখান দিয়ে তারা জাতীয় পার্টি না একটা না ঢুকাইয়া জাতীয় নাগরিক পার্টি। আমি এদেরকে জানাফা বলি। আর বাংলাদেশ জামাতে ইসলামী বাজাই গুনাহ হইছে, আমি কি খারাপ বলতে? আমি বাংলা নামটা সংক্ষিপ্ত বললাম, বাংলা নাম সংক্ষিপ্ত বলি, এটা দোষের তো কিছু না। মানে শুধুই কি সংক্ষেপ করা এটা বাংলা? শুধু বাংলাতে সংক্ষেপ করা, সেটারও তো প্রশ্ন উঠে না। দল তো দল, বাজাত বললে বিএনপি দিয়ে বুঝায়, আবার বাজাই বললে বাংলাদেশ জামাতে ইসলামী বুঝায়, আলী বললে আওয়ামী লীগই বুঝায়। এখন আপনি বলতে পারেন যে বাংলাদেশ আওয়ামী লীগ পুরাটাই যদি বলি তাহলে তো বালি হয়ে যায়। হ্যাঁ, আবার ইংরেজি যদি BAL লিখতে যান, এটা বাংলা উচ্চারণ করলে আরও খারাপ দেখা যায়। হ্যাঁ, যেমন বানানের ইংরেজির অনেক কিছু বেশ কম হয় না, হিন্দি শব্দে একটা বাল একরকম হইতে পারে, বাংলা শব্দে আরেক রকম হয়ে যায়। তারপরে যাইয়া জোট, আমি এক বাচ্চা ছেলের জোট লিখতে দিয়েছি ইংরেজি বানাম, সেই একটা ওয়ান্ডারফুল লিখছে যে GOAT লিখছে, জোট, রাজনৈতিক জোটের আর কি, জোটের বানান শিখছে GOAT। তা আমার বুঝ আমি পাইলাম সে তো সুন্দর বানান করে দিল, GOAT হইল জোট। আপনি ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থায় জোটের ভোট উঠাই দেন, জোট হবে না। এই যে যদু মধু রাম শাম, একজনের নাম আরেকজনের পতাকা তলে যাইয়া যাইয়া লাইন ধরে একটা মন্ত্রী হবে, নাম উঠাবে, গলাবাজি করবে, জোট হবে না। যার যার ভোট সে করবে, তার মার্কা হবে। মার্কা যেমন এবার উঠে দিল, যার যার মার্কা, জোটও বাদ দেন, ভোটে আসুক, দেখবেন ঠিক হয়ে যাবে। আপনি কি বাংলা এত পছন্দ করেন বলে আপনার সাথে জি, একটা আমার বাংলা বই, আমি ছোট্ট একটা বই বাংলা নিয়ে আসছি। আমি তো বেশি জ্ঞানী না, আমার বইগুলো তো বড়দের জন্য, 3 শ্রেণীর জন্য। একটা হইলো আমার সিভিল সার্ভিসে যারা উত্তরাধিকারী তাদের জন্য, আর একটা হইলো নবীন রাজনীতিবিদ, পুরানরা পড়বে না, নতুন রাজনীতিবিদ যারা আছে তারা যদি মেহরবানি করে আমার 3টা বই পড়ে, সেখানে রাজনীতির অনেক কথা আসে। আর একটা হইলো গবেষণা যারা করবে আমার লেখাগুলার উপরে, ওই পিরিয়ডের জন্য কিছু মাল মশলা আছে। বাংলা বইটা আনছি ছোট্ট ইয়ের জন্য, ওই এই সরকারের জন্য। অনেকে আমাকে জিজ্ঞেস করে এই সরকারের জন্য আপনি কিছু পরামর্শ রাখেন না, তো আমি বলি এই সরকারের জন্য যে মদনমোহন তর্কালঙ্কার, মদনমোহন তর্কালঙ্কারের এই ক্লাস 3 আগের একটা বই আনলাম, আমার পণ। এখানে প্রথম 2টা লাইন আছে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই 2টা লাইন যদি এই সরকারের মন্ত্রী MP সবাই ধারণ করে, লালন করে, পালন করে, এই মদনমোহন তর্কালঙ্কারের আমার ফোন কবিতার যে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, তাহলে সরকার ভালো হবে, খারাপ হওয়ার কোনো আর থাকবে না। আরেকটা জিনিস আমি বলি সব সময়, যে আমরা এখন কোনটাতে যাব? আমরা তো অনেক কথা বদলাই, যে এটা হইল হরিশ্চন্দ্র মিত্রের বড় কে। এখানে প্রথম ছোট্ট 4 লাইন হইল, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। এটা হলো মূল কথা। এটা যদি আমরা বদলাই দিই এখন, আপনাকে বড় বলে বড় সেই হয়, লোকে যারে বড় বলে বড় সেই নয়, তাহলে বিপত্তি ঘটবে আর কি। বিপুল মেজরিটি নিয়ে আসা এই সরকার, তারা কি এই কবিতা বদলাই দিবে কিনা, যে আপনাকে বড় বলে বড় সেই হয়, লোকে যারে বড় বলে বড় সেই নয়। কারণ নিজের ডোল নিজে বাজানো ভালো, অন্যের দিয়ে হয়তো ফাটাই ফেলতে পারে, হালে এরকম নদীর শুরু হয়ে গেছে আর কি। আপনি যে প্রত্যাশা করছেন সেই প্রত্যাশা আমাদেরও। নিশ্চয়ই এই কবিতাগুলো এবং কবিতার যে অমেয় বাণী, সেগুলো মনে রেখে এই সরকার সামনের দিনে পথ চলবে। জনাব বদিউর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি নিশ্চিত আপনার কাছে আরও অনেক না বলা গল্প আছে আপনার পুরো কর্মজীবনে দেখা, সেগুলো নিশ্চয়ই সময় পেলে আরেকদিন শুনবো। আরেকদিন শুনবেন, ঠিক আছে। তবে ওই যে 2টা শ্রেণী ভাই বলে বেশি, একটা হইলো সাংবাদিক এবং আরেকটা হইলো রাজনীতিবিদরা। ওই বাচ্চা রাজনীতিকেও তার বাপের বয়সী, দাদার বয়সী লোকের ভাই হয়। এটা হয়তো দেখছে তোমার ভাই আমার ভাই, মুজিব ভাই এরকম বলে। এটা যেন কম ইস্তেমাল হয়, কারণ যিনি সিনিয়র বড়, তিনি বড় নেতা থেকে সম্মান দিতে হবে। ওই যে
বিএনপির কিছু কিছু বড় লোক হয়তো তারেক বলে ছোট বলে উনি প্রধানমন্ত্রী হয়েছেন, তাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্মান করে কথা বলতে হবে, কারণ ইনস্টিটিউশন, এটা খেয়াল রাখতে হবে যতই ছোট হোক, এটা একটা খেয়াল রাখার দরকার আছে। মাননীয় কনস্টিটিউশনে নাই না বলেন, কিন্তু বলার সময় ইজ্জতের সহিত কথা বলতে হবে। রাজনীতিকরা সেলা সামুন্ডারা তোষামত করে যেন এটা খেয়াল রাখে। আর সাংবাদিকদের প্রতি আমার অনুরোধ থাকবে যে যাকে তাকে পাইলে শুধু ভাই বললেন না, আমার চিনে না আন্ডা বাচ্চা ফোলা, প্রথম পড়বে যে বদি ভাই কেমন আছে, আরে কোন আমলের দুস্থি ভাই, আমার বাচ্চারও ছোট। আবার ওই আমার চেম্বারে যেয়ে বলছে এই পূর্ণকালীন আর হাফ মন্ত্রী যেন কেউ না লেখে, কনস্টিটিউশন অনুযায়ী যেন এই জিনিসগুলো একটু লেখাপড়া করে লেখে। না, আমাদের আলাপে আমরা সেটা লিখিনি, এটা আপনাকে নিশ্চিত করলাম। জনাব বদিউর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আরও একদিন আপনার অনেক না বলা গল্প শুনবো। কথা বলছিলাম এনবিআর এর সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব বদিউর রহমানের সাথে। অনেক না বলা গল্প শুনলাম। তিনি প্রত্যাশা করেছেন আমার বাংলা বইয়ের যে আমার পণ কবিতার প্রথম দুটি লাইন, সেটি মনে রেখে আগামী সরকার পথ চলবে। আমরাও সেই প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে।